5.7 বা এই ধরনের যদি হয় বা এর থেকে যদি বেশি হয়, এবং যে সময়টা এখানে কালকে 26 সেকেন্ড ছিল, এটা যদি আর 10-15 সেকেন্ড বেশি হতো, তাহলে শুধু পুরান ঢাকা না, এন্টার ঢাকার কি অবস্থা হতো উই ডোন্ট নো। দিস ইজ দ্য রিয়েলিটি। কিন্তু এটা আমরা হয়তো অনেক সময় বলতে চাই না বা বলি না, বাট এটাই কিন্তু বাস্তবতা। তো কাজেই অবশ্যই এখন যেটা করণীয়, আপনি তো এখন ঢাকা শহরের সব বিল্ডিং ভেঙে ফেলতে পারবেন না, তাই না? আপনাকে কী করতে হবে? আমরা যেটা ইমিডিয়েটলি না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াটা কিন্তু আমরা কন্টিনিউ করতেছি। আমরা কিন্তু এটার জন্য অলরেডি আমরা একটা প্রোগ্রামও হাতে নিয়েছি, যে এগুলো আমরা অলরেডি চিহ্নিতকরণ শুরু করছি পুরান ঢাকায়। আপনারা দেখেন ওই যে কি আলাতুন্নেসা যে স্কুলটা, সেটাই কিন্তু আমরা কিন্তু আগেই কিন্তু চিহ্নিত করে আপনি গেছেন কিনা আমি জানি না, আমাদের কিন্তু আগের থেকে এটা চিহ্নিত করা যেটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং, এটা আমরা ব্যবহার করবেন না। কিন্তু এখন একটা স্কুল এরকম লাগানোর পরেও আমরা ছেলে মেয়ে পাঠাচ্ছি, আমরা স্কুলে চালাচ্ছি, কেউ এই দায়িত্বটা নিচ্ছি না, তাই না? তো এটাই হলো আমাদের বাস্তবতা আর কি, আমাদের সচেতনতা নাই। তো কাজেই আমাদের এখন ইমিডিয়েট কাজ হলো যে যদি ধরেন যে নাম্বার 1 সেটা হলো যে যেই বিল্ডিংগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই গতকালকের ভূমিকম্পে, সেগুলোকে চিহ্নিত করা নাম্বার 1। এরপরে অন্যান্য বিল্ডিং যেটা বললেন যে ফার্দার ভূমিকম্প আসলে যে বিল্ডিংগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি, সেগুলোরও একটা অ্যাসেসমেন্ট করা। দেন আমরা পরিকল্পনা নেব যে কোনটাকে রেট্রোফিকেশনের আওতায় আনা যাবে, কোনটা যাবেই না ভাঙা যাবে, আমরা সেভাবেই সরকারের কাছে সুপারিশ করব। এমন কোনো তালিকা বা সংখ্যা আছে যে কতগুলো ভবন ঝুঁকিপূর্ণ? আমরা এর আগে সরকারি ভবন এবং স্কুল কলেজের উপরে একটা অ্যাসেসমেন্ট করছি। ওই অ্যাসেসমেন্ট করছি মানে 3200 সামথিং বিল্ডিংয়ের উপরে আমরা ওইটা করছি, এবং এগুলো কিন্তু সরকারি এবং স্কুল কলেজ, হসপিটাল, স্কুল কলেজ, হাসপাতাল আর হলো সরকারি। এগুলোর মধ্যে আমরা এই 3000 সামথিং বিল্ডিং রিসার্চ করে আমরা 142টা ভবন ঝুঁকিপূর্ণ হয়েছে। আচ্ছা, একটা বিষয় আপনি একটু আগে বলছিলেন যে এর চাইতে বড় মাত্রার ভূমিকম্প হলে হোল ঢাকা, এন্টার ঢাকা একটা রিস্কের মধ্যে পড়ে যেতে পারে। তার মানে কি বিষয়টা এরকম যে আগে যা হয়েছে কোনো ধরনের কোনো প্রপার মনিটরিং হয়নি, এবং এই মনিটরিং এর দুর্বলতার কারণে আসলে আমরাও সুযোগ এটা অবশ্যই এটা বলি, সত্যি কথা বলি, এটা আগে আমরা শুধু একটা আর্কিটেকচারাল প্ল্যান পাস করতাম, সেভাবে বিল্ডিং হতো। হ্যাঁ, তো এখন মানে রিসেন্টলি না, তাও কয়েক বছর হয়ে গেছে, আমরা এখন স্ট্রাকচারাল ডিজাইনটাও আমরা অ্যাপ্রুভ করি। নট অনলি স্ট্রাকচারাল, আপনার প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ফায়ার, এগুলো কিন্তু আগে দেখা হতো না। যার জন্য দেখেন এখানে কিন্তু একটা 7 তলা বিল্ডিং কিন্তু সিঁড়ি ছাড়াই, লিফট ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেছে। তো আগে কিন্তু এগুলো, কিন্তু এখন আর সেই সুযোগ নাই। মানে এটা জবাব দিতে না, মানে এটা সিস্টেমটা এরকম ছিল যে একটা আর্কিটেকচার প্ল্যান দিলে তারা নিজ দায়িত্বে একটা বাড়ি করবে তাদের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কনসালটেন্ট দিয়ে হোক বা কোনো ব্যক্তিকে দিয়ে হোক এটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করে নেবে, তারপর বাইরে করবে। কিন্তু এখন কিন্তু সেই সুযোগ নেই। এখন আমাদেরকে, আমরা ওই যে শুনছেন কিনা যে আমরা ওই যে জাইকার সহযোগিতা ইসিপিএসের যে মাধ্যমে করি, সেখানে কিন্তু আপনাকে সব ধরনের ডিজাইন, 3 ধরনের ডিজাইন আর্কিটেকচার প্ল্যান তো দিতে হবে, আর বাইরেও কিন্তু আপনাকে 3 ধরনের ডিজাইন দিতে হবে। দেন আমরা বিল্ডিংটাকে অ্যাপ্রুভ করব। এখন আমরা এইটার মধ্যে নিয়ে আসছি। কাজে ওই যে প্রশ্নটা আপনি করলেন, আগে মনিটরিং না, সিস্টেম ছিল। মনিটরিং তো হলো আমি দেখবো বিল্ডিংটা হচ্ছে কিনা, মানে ওই সিস্টেমই তো আমরা প্রোভাইড করতে পারিনি বা করিনি। পরামর্শ হলো নাম্বার 1 হলো ভাই, আমাদেরকে সচেতন হতে হবে। আপনি দেখেন, আপনি জাস্ট একটু আমি দেখবো, সঙ্গে থাকলে দেখবেন, আমরা সেগুলো তো যাবো, মুগদায় যাবো, আমরা ওই গুলশান এলাকাতেও যাবো, যেহেতু আমরা আজকে বের হয়েছি। সমস্যাটা হলো একটাই, যে আমাদেরকে আইনটা মানতে হবে। আমি একটা জিনিস বলি, যে প্ল্যানটা কে করে? রাজুক অনুমোদন দেয়, আপনার রাজুক কিন্তু প্ল্যান তৈরি করে দেয় না। প্ল্যানটা একজন বাড়িওয়ালা তার ইঞ্জিনিয়ার দিয়ে, আর্কিটেক্ট দিয়ে বাড়ির প্ল্যানটা করে, এবং সে আমাদের কাছে সাবমিট করে। আমরা কি করি? এটার অনুমোদন দিই। এখন কি হলো, আসেন বানানোর ক্ষেত্রে সে মেটেরিয়ালটা তো আরও পরে আসেন, মেটেরিয়ালটা তো তার ওই যে দেখার, এখন কিন্তু মেটেরিয়াল দেখবে, ওই যে তার আমরা সুপারভিশন যে ডিজাইন ইঞ্জিনিয়ার, সে কিন্তু সুপারভিশন করবে, নাহলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
হ্যাঁ, আমরা একটা বিবিআর একটা সরকার একটা এতদিন আমরা হয়তো ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বা আর্কিটেক্ট ইনস্টিটিউশন এইভাবে দেখতাম, কিন্তু এখন কিন্তু সরকার একটা আলাদা একটা কর্তৃপক্ষই করতেছে এগুলো মনিটর করার জন্য। সেটা ঠিক আছে, ওইটা একদম চূড়ান্ত পর্যায়ে আছে, ওগুলো নিয়ে আমি মিটিং করতেছি, সেটা না। কি প্রসঙ্গে বলতেছিলাম কথা? এখন পরামর্শ কি সাজেস্ট যে এখন হলো তারা যেটা বললাম, তারা কি করে প্ল্যানটা করে, কিন্তু তারা যখন এটা তৈরি করে তখন দেখেন তারা সেই মোতাবেক করতেছে না। আপনি কিন্তু ওখানে একদম বন্ড সই দিচ্ছেন, আপনি লিখিতভাবে দিচ্ছেন যে আমি যে প্ল্যান অনুমোদন করলাম এইভাবেই আমি এই ভবনটা তৈরি করব, না করলে আমি আইন মেনে নিব। কিন্তু তারপর কি হচ্ছে, আপনি 5 তলা প্ল্যান নিয়ে 6 তলা 7 তলা করতেছেন। আপনি দেখাচ্ছেন এখানে আপনার বাড়ির পাশে 5 ফিট আপনি জায়গা ছাড়বেন, আপনি 1 ফিট ছাড়তেছেন, সেটাও ছাড়তেছেন না। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখেন সবগুলো বিল্ডিং উপরে বাড়াই দিয়ে, নতুন ঢাকায় এলাকায় দেখবেন যে ওইটা বাড়াই দিয়ে বারান্দা করে, এরা বাড়াই দিয়ে বারান্দা করে না, ওইটা বাড়াই দিয়ে তারা রুম করে ফেলে। দিস ইজ দ্য, কিন্তু আপনি তো নিজেই কমিটেড যে আপনি এই বাড়িটা প্ল্যান করছেন এইভাবে, আপনি এইভাবে বাড়িটা করবেন, কিন্তু করতেছেন না। এখন আপনি একটা বলেন, বাস্তব অবস্থা বলেন, এইভাবে যখন একটা কনস্ট্রাকশন হয় প্রত্যেকটা বাড়িতে যে আমার অফিসার ইন্সপেক্টর কি দেখা সম্ভব যে আপনি কী বাড়াচ্ছেন, কতটুকু করতেছেন? আপনার তো ন্যূনতম একটা দায়বদ্ধতা আছে যে আপনি এই বাড়িটা করবেন, এইভাবে করবেন, কিন্তু আপনি করতেছেন না। তাহলে কি এখন, তাহলে তো আপনাকে জেল দেওয়ার প্রয়োজন আছে। আর এটা কি বাংলাদেশে কি এটা তো টাফ? তাহলে সব বাড়ি থেকে ধরে ধরে নিয়ে যায় আপনাকে জেলে ঢুকাতে হবে।